তেহরানের উত্তরে আলবরজ পাহাড় শ্রেণীর গা বেয়ে নেমে এসেছে রাত। শহরের উপরে নিয়ন আলো ঝলমল করছে, কিন্তু পাহাড়ের বুকের ভেতরে অন্য এক পৃথিবী জেগে আছে। মাটির বহু গভীরে কনক্রিটের পুরো দেয়াল ঘেরা এক ভূগর্ভস্থ কমান্ড সেন্টারে লাল আলো জ্বলছে নীরবভাবে। দেয়ালে ঝুলছে পারস্য উপসাগরের ডিজিটাল মানচিত্র। স্ক্রিনে ভেসে উঠছে স্যাটেলাইট ইমেজ, ওমান সাগরে মার্কিন রণতরীর অবস্থান, কাতার ঘাঁটিতে যুদ্ধবিমানের গতিবিধি, ইরাকের মরুভূমিতে জ্বলে থাকা লাল বিন্দু। একজন জেনারেল ধীর গলায় বললেন, তারা ভাবছে আমরা ভয় পাব। তারা জানে না আমরা এই দিনের জন্য ২০ বছর ধরে অপেক্ষা করছি। এই কমান্ড সেন্টার শুধু সামরিক ঘাঁটি নয়, এটি স্মৃতির ভাণ্ডার। এখানে দেয়ালে ঝুলছে শহীদদের ছবি, ইরাক যুদ্ধের তরুণ সৈনিক, সিরিয়ার মরুভূমিতে নিহত উপদেষ্টা, ড্রোন হামলায় নিহত কমান্ডার। এই ঘরেই লেখা হয়েছে ইরানের দীর্ঘ প্রতিরোধের কৌশল। এই ঘরেই জন্ম নিয়েছে সেই বিশ্বাস, মৃত্যু ভয়ের নয়, আত্মসমর্পণই ভয়। ২০০৩ সালে বাগদাদ পতনের দৃশ্য যখন টেলিভিশনের পর্দায় ভেসে উঠছিল, তখন তেহরানের সামরিক বিশ্লেষকরা বুঝে গিয়েছিলেন পরবর্তী টার্গেট হতে পারে ইরান। ইরাকের পর লিবিয়া, লিবিয়ার পর সিরিয়া। এই ধারাবাহিকতা তাদের চোখ খুলে দেয়। তখনই শুরু হয় দীর্ঘ যুদ্ধ তত্ত্বের বাস্তবায়ন। মাটির নিচে টানেল খোঁড়া হয়, মিসাইল সাইলো ছড়িয়ে দেওয়া হয় বিভিন্ন পাহাড়ি অঞ্চলে, পারমাণবিক স্থাপনাগুলোকে গভীর কনক্রিটে ঢেকে ফেলা হয়, কমান্ড কাঠামোকে বিকেন্দ্রীভূত করা হয়, যেন একটিমাত্র আঘাতে পুরো সিস্টেম ভেঙে না পড়ে। এই প্রস্তুতি ছিল নীরব, কোনো প্রচার নয়, কোনো হুমকি নয়। তারা জানত আমেরিকার সামরিক দর্শন বহুদিন ধরে দাঁড়িয়ে আছে একটি নীতির ওপর। প্রথম আঘাতেই প্রতিপক্ষকে মানসিকভাবে ভেঙে দাও, আকাশ কাঁপিয়ে দাও, শহর অন্ধকার করে দাও, যোগাযোগ বিচ্ছিন্ন করে দাও, যেন শত্রু বুঝে যায় লড়াই অর্থহীন। ইরাকে সেটাই ঘটেছিল। বাগদাদের আকাশে আগুনের ফুলকি ফুটেছিল, আর পরদিনই একটি রাষ্ট্র মানসিকভাবে পরাজিত হয়ে পড়েছিল। কিন্তু তেহরান সেই দৃশ্য দেখেছিল, আর তখনই তারা সিদ্ধান্ত নিয়েছিল, আমাদের পরাজয় যদি হয় তবে তা হবে দেহে, মনে নয়। মনস্তাত্ত্বিক যুদ্ধের প্রথম পাঠ শুরু হয়েছিল ১৯৮০-র দশকে। ইরান ইরাক যুদ্ধ, ৮ বছরের রক্তক্ষয়ী সংঘর্ষ, রাসায়নিক অস্ত্রের ব্যবহার, অর্থনৈতিক অবরোধ। তখনই জন্ম নিয়েছিল প্রতিরোধের সংস্কৃতি। তরুণদের শেখানো হয়েছিল যুদ্ধ কেবল সীমান্তের লড়াই নয়, এটি আত্মপরিচয়ের লড়াই। কারবালার ইতিহাস এখানে শুধুই ধর্মীয় স্মৃতি নয়, এটি এক রাজনৈতিক প্রতীক। অত্যাচারের সামনে মাথা নত না করার শিক্ষা, সংখ্যায় কম হলেও সত্যের পাশে দাঁড়ানোর বিশ্বাস। এই বিশ্বাসকে পুঁজি করেই ইরান তাদের মনস্তাত্ত্বিক প্রতিরোধ করে তুলেছে। আমেরিকার কাছে যুদ্ধ মানে প্রযুক্তি, ইরানের কাছে যুদ্ধ মানে স্মৃতি। একজন তরুণ রেভলিউশনারি গার্ড অফিসারকে জিজ্ঞেস করা হয়েছিল, যদি তেহরান ধ্বংস হয়ে যায়, সে উত্তর দিয়েছিল, শহর ধ্বংস হতে পারে, কিন্তু ধারণা নয়। এই ধারণাই ইরানের সবচেয়ে বড় অস্ত্র। মনস্তাত্ত্বিক যুদ্ধের দ্বিতীয় স্তর হলো বার্তা। ইরান প্রকাশ্যে প্রায়শই কঠোর ভাষায় কথা বলে, কিন্তু সেই ভাষার ভেতরে লুকিয়ে থাকে এক হিসাবী শীতলতা। যখন তারা বলে আমরা প্রস্তুত, তা কেবল হুমকি নয়, তা শত্রুর মনের ভেতরে সন্দেহ ঢুকিয়ে দেয়। পেন্টাগনের বিশ্লেষকেরা জানে, একজন সৈনিক যদি মনে করে প্রতিপক্ষ মরতে প্রস্তুত, তাহলে তার নিজের মনেও ভয় জন্মায়। এ কারণেই তেহরান তাদের শহীদদের গল্প ছড়ায়। প্রতিটি ড্রোন হামলায় নিহত কমান্ডারদের ছবি জাতীয় প্রতীকে পরিণত হয়। প্রতিটি অন্ত্যেষ্টিক্রিয়া রূপ নেয় প্রতিরোধের শপথে। এটি কেবল আবেগ নয়, এটি কৌশল। মনস্তাত্ত্বিক যুদ্ধের তৃতীয় স্তর হলো অনিশ্চয়তা। ইরান কখনো সরাসরি সব পরিকল্পনা প্রকাশ করে না। তারা জানে অস্পষ্টতা শত্রুর মাথায় বিভ্রান্তি তৈরি করে। কতটি মিসাইল সিটি আছে, কত গভীরে বাংকার, কত ইউনিট স্বাধীনভাবে কাজ করতে সক্ষম। এই প্রশ্নগুলোর সুনির্দিষ্ট উত্তর পেন্টাগনের কাছেও নেই। এই অনিশ্চয়তা মানেই চাপ, আর চাপ মানেই ভুল সিদ্ধান্তের সম্ভাবনা। মনস্তাত্ত্বিক যুদ্ধের চতুর্থ স্তর হলো সময়। আমেরিকা দ্রুত ফল চায়, দ্রুত বিজয়, দ্রুত ঘোষণা। ইরান দীর্ঘ যুদ্ধের কথা ভাবে, বছরের পর বছর। যে রাষ্ট্র দীর্ঘস্থায়ী সংঘর্ষের জন্য প্রস্তুত, তার কাছে আলটিমেটাম ভয়ের নয়, বরং ক্যালেন্ডারের একটি তারিখ। একজন ইরানি কৌশলবিদ বলেছিলেন, ওরা দ্রুত দৌড়াতে পারে, আমরা দীর্ঘ পথ হাঁটতে পারি। এই মানসিক পার্থক্যই দুই শক্তির সংঘর্ষের কেন্দ্র। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো অভ্যন্তরীণ সংহতি। যুদ্ধের সময় অনেক রাষ্ট্র ভেতর থেকে ভেঙে পড়ে। রাজনৈতিক বিভাজন, অর্থনৈতিক চাপ, সামাজিক অস্থিরতা। ইরান সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছে। অবরোধের বছরগুলো তাদের অর্থনীতি দুর্বল করেছে, কিন্তু একই সঙ্গে স্বনির্ভরতার বোধও জাগিয়েছে। তারা জানে বাহ্যিক আঘাত যদি আসে, তাহলে অভ্যন্তরীণ ঐক্যই সবচেয়ে বড় ঢাল। এই ঐক্য তৈরির জন্য তারা বহু বছর ধরে প্রতিরোধের বয়ান নির্মাণ করেছে, যেখানে আমেরিকা কেবল এক রাষ্ট্র নয়, বরং এক চাপের প্রতীক। আর প্রতিরোধ কেবল সামরিক নয়, বরং সাংস্কৃতিকও। মনস্তাত্ত্বিক যুদ্ধের শেষ স্তর হলো আত্মত্যাগের দর্শন। যে সৈনিক মনে করে বেঁচে থাকা একমাত্র লক্ষ্য নয়, সে ভিন্নভাবে লড়ে। এই দর্শন পশ্চিমার সামরিক চিন্তায় দুর্লভ। সেখানে যুদ্ধ মানে কৌশলগত বিজয়, এখানে যুদ্ধ মানে মর্যাদা রক্ষা। এই পার্থক্যই আমেরিকার হিসাবকে জটিল করে তুলেছে।
পেন্টাগনের টেবিলে যখন পরিসংখ্যান সাজানো হয়, কতটি বোমা, কতটি বিমান, কতটি লক্ষ্যবস্তু, তখন একটি অদৃশ্য উপাদান থাকে না সেই তালিকায়, তা হলো বিশ্বাস। আর বিশ্বাসের বিরুদ্ধে বোমা কার্যকর হয় না সবসময়। তেহরানের ভূগর্ভস্থ কমান্ড সেন্টারে সেই বিশ্বাসই সবচেয়ে বড় শক্তি। একজন তরুণ অফিসার দেয়ালে ঝুলে থাকা শহীদদের ছবির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তার সামনে স্ক্রিনে ভেসে উঠছে মার্কিন রণতরীর লাইভ অবস্থান। সে শান্ত গলায় বলে, যদি তারা ভাবে আমরা ভয় পাবো, তারা ভুল করছে, কারণ আমাদের যুদ্ধ শুরু হয় মনের ভেতর, আর মনের ভেতর আমরা আগেই জয়ী। এই আত্মবিশ্বাস কেবল বক্তব্য নয়, এটি 20 বছরের নির্মাণ মনস্তাত্ত্বিক যুদ্ধের পাঠ। তাই তেহরানের কাছে কেবল একটি অধ্যায় নয়, এটি পুরো কৌশলের ভিত্তি। আর সেই ভিত্তি ভাঙা যায় না শুধু আকাশ থেকে আগুন ছড়িয়ে। ভূগর্ভস্থ কমান্ড সেন্টারে এক স্ক্রিনে ভেসে উঠছে লাল চিহ্ন, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি, কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত। এক জেনারেল শান্ত গলায় বললেন, প্রথম ধাক্কা আমরা নেব, দ্বিতীয় ধাক্কা তারা নেবে না। ইরানের ব্যালিস্টিক মিসাইল কৌশল একটিমাত্র কেন্দ্রের উপর নির্ভর করে না। মোবাইল লঞ্চার, পাহাড়ি সাইলো, গোপন টানেল, সব মিলিয়ে এক জাল। যদি তেহরান ধ্বংস হয়, এই জাল সক্রিয় থাকবে। এ কারণেই আইআরটিসিকে নির্দেশ, কমান্ড বিচ্ছিন্ন হলেও লড়াই থামবে না। এটি রাষ্ট্র বনাম রাষ্ট্রযুদ্ধ নয়, এটি নেটওয়ার্ক বনাম নেটওয়ার্ক যুদ্ধ। ওমান সাগরে যৌথ নৌমহড়া কেবল প্রদর্শনী নয়, এটি বার্তা। রাশিয়ার সঙ্গে সমন্বয় মানে কূটনৈতিক সুরক্ষা, চীনের সঙ্গে বাণিজ্য মানে অর্থনৈতিক বিপ্লব। ইরান জানে, যুদ্ধ শুধু আকাশে হয় না, যুদ্ধ হয় বাজারে, ব্যাংকে, মুদ্রায়। ডলার আধিপত্যের বিরুদ্ধে বিকল্প জোট তৈরি হয়েছে, তেল রপ্তানির নতুন রুট, নতুন মুদ্রা। এই অর্থনৈতিক প্রতিরোধী তাদের দীর্ঘমেয়াদী শক্তি। ট্রাম্পের 10 থেকে 15 দিনের আলটিমেটাম তেহরানের কমান্ড সেন্টারে ক্যালেন্ডারে চিহ্নিত। এক অফিসার বললেন, আলটিমেটাম মানে তাদের ভয়। যারা আত্মবিশ্বাসী তারা সময় বেঁধে দেয় না। ইরান আলোচনার পথ পুরোপুরি বন্ধ করেনি, কিন্তু তারা জানে আলোচনা মানে সময় কেনা। যদি হামলা আসে, প্রথম ধাক্কায় ক্ষতি হবে, কিন্তু দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুতি সম্পূর্ণ। কমান্ড সেন্টারের লাল আলো এখনো জ্বলছে। এক তরুণ অফিসার শহীদদের ছবির দিকে তাকিয়ে দাঁড়িয়ে, তার চোখে ভয় নেই, আছে অদ্ভুত এক শান্তি। তিনি ফিসফিস করে বলেন, আমরা বাঁচার জন্য লড়ছি না, আমরা মর্যাদার জন্য লড়ছি। পাহাড়ের বাইরে তেহরান শহর ঘুমিয়ে আছে, কেউ জানে না কয়েকশো মিটার নিচে ইতিহাসের নতুন অধ্যায় লেখা হচ্ছে। মাটির গভীরে এক লঞ্চ কন্ট্রোল রুমে সবুজ আলো জ্বলছে। স্ক্রিনে দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরীর অবস্থান। একটি বোতাম, একটি সংকেত, পৃথিবীর দুই প্রান্তে দুই নেতা প্রস্তুত। ওয়াশিংটনের ট্রিগারে আঙুল, তেহরানের লঞ্চারের উপর হাত, কিন্তু ইরানের ভূগর্ভস্থ কমান্ড সেন্টারে একটি বাক্য দেয়ালে লেখা, আমরা ভয় পাই না, কারণ আমাদের ভয়ের চেয়ে বড় আমাদের বিশ্বাস। বাইরে ভোরের আলো ফুটছে, আলবোর্জ পাহাড়ে সূর্যের প্রথম রশ্মি পড়ছে। হয়তো আজ যুদ্ধ শুরু হবে, হয়তো হবে না, কিন্তু নিশ্চিত একটাই, এই ইরান 2003 সালের ইরান নয়, এটি এক প্রস্তুত দুর্গ, এক দীর্ঘ প্রতিরোধের ফল। আর ইতিহাস জানে, যে জাতি আত্মসমর্পণ শেখেনি তাকে পরাজিত করা যায় না কেবল বোমায়।